আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই। আমরা আসলে গত কয়েকদিন ধরে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়েই আলোচনাটা করতে হচ্ছে এবং এই উত্তেজনা দুপক্ষেই আছে। এমনকি বাংলাদেশ সরকারকেও আসলে এটা নিয়ে বেশি ব্যস্ত থাকতে হচ্ছে। ভারত নিয়ে আমরা যখন কথা বলি, ভারত সরকার, ভারতের জনগণ, গণমাধ্যম নিয়ে আমরা কথা বলছি, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিক্রিয়া নিয়ে কথা বলছি, অধিকাংশ সময় আমরা বিজেপির দিকে মনোযোগটা বেশি দেই। ভালো কি মন্দ, ভারত তার স্বার্থে, ভারতীয় জনগণ একসঙ্গে থাকে, রাজনৈতিক দলগুলো একসঙ্গে থাকে। এই যে আমাদের পাশের দেশে, মানে পাশের দেশ ভারতের একটি রাজ্য পশ্চিমবঙ্গ, তার যে মুখ্যমন্ত্রী মমতা দি, আমরা মমতা দি অনেকেই বলেন, সেজন্যই বললাম মমতা দি। এই দিদির সঙ্গে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর চলন বলন কথায় অনেক 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 মিল খুঁজে পান এবং দিদিকে জামদানি শাড়ি, তাঁতের শাড়ি, ইলিশ মাছ, আম, অনেক কিছু পাঠানো হয়। দিদিও মাঝে মাঝে সাড়া দেন, বাংলাদেশেও এসেছিলেন। কিন্তু প্রয়োজনের সময় দিদি ওদিকে বিজেপিকে ধোলাই করেন, নরেন্দ্র মোদীকে ধোলাই করেন, বাংলাদেশের পাশে কিন্তু এই যে বাঙালি, এই যে হাসিনা আপু বলে তিনি কথা বলেন, তার পাশে কখনো থাকেন নাই। তিস্তার পানি নিয়ে যে সমস্যা আপনাদের মনে থাকবার কথা, এর আগে ভারত সরকার অন্তত কথাবার্তায় উদ্যোগ নিয়েছিল, সেটা মনমোহন সিংয়ের সময় কিংবা পরে নরেন্দ্র মোদীর সময়। বাধা হয়ে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন বাংলাদেশ আমরা বলেছি, আমি নিজেও বলেছি যে মমতা পশ্চিমবঙ্গ বা কোন রাজ্য বাধা হয়ে দাঁড়াবে সেটা আমার দেখবার কথা নয়। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, বাংলাদেশ ভারত সরকারের সঙ্গে ডিল করবে, বাংলাদেশ কোনো রাজ্য নয়। যদি কেউ কেউ মনে করেন ভারত বাংলাদেশকে একটা সেমি কলোনি হিসেবে মনে করতে চায় বা সেভাবে ডিল করতে চায়, ইটস নট লাইক দ্যাট। এবং একটা রাজ্যের সঙ্গে বাংলাদেশ ডিল করবে, কে কি বললো, কে কি করলো, তার সমস্যা তার। আমার চাওয়া আমি ভারত সরকারের সঙ্গে বুঝব। এমনকি শেখ হাসিনার অত্যন্ত কাছের কংগ্রেস, বিজেপির সঙ্গে তার দহরম মহরম আমরা দেখেছি, স্বার্থের লেনদেন আমরা দেখলাম 15 বছর। কিন্তু কংগ্রেস 5ই আগস্টের পরে যখন সর্বদলীয় সভা করলে ভারত সরকার, বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার, সেখানে রাহুল গান্ধী কি বললেন মনে আছে আপনাদের? সো রাহুল বলেন, মমতা বলেন আর নরেন্দ্র মোদী বলেন, রাইট হোক আর রং হোক, তাদের কাছে তাদের স্বার্থ, বুঝে হোক না বুঝে। হ্যাঁ, আমাদের অনেকের কাছে মনে হয় যে ভারত আসলে প্রকৃত জিনিসটা বুঝতে পারছে না বা বুঝতে চাইছে না। এখানে তার বাস্তবতার চাইতে, রিয়ালিটির চাইতে সেই ইমোশনকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন। এই যে বাংলাদেশের সংখ্যালঘুদের আক্রমণের যে অভিযোগ ভারতীয়, সেটা পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে আন্দোলন শুরু করেছে, আপনারা দেখেছেন। এবং কি কি হয়েছে আমরা সবাই দেখি, ন্যাক্কারজনক ঘটনা। এবং এটা শুরু করেছিল ভারতীয় জনতা পার্টি, বিজেপি এবং কিছু হিন্দুত্ববাদী সংগঠন। এটা তাদের বহু দিনের পুরনো প্রচারণা। এই বিষয় নিয়ে অমিত শাহও কথা বলেছেন, বিজেপির অনেক বড় বড় নেতারা কথা বলেছেন। এমনকি সিপিআইএম এর পলিট ব্যুরো বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করবার পরে, এটা সম্ভবত 28 নভেম্বর করেছিলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের শান্তি সেনা, জাতিসংঘের শান্তি সেনা পাঠানোর প্রস্তাব করেন। বাংলাদেশের পরিস্থিতি এবং ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতিও ভারতীয় সংসদে দাবি করেন মমতা ব্যানার্জি। মমতার বক্তব্য হচ্ছে যে এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার, আমাদের বিষয় নয়। তবে এও ঠিক যে আমাদের অনেক বন্ধু এবং আত্মীয় স্বজন বাংলাদেশের রয়েছেন। যে কোনো ধর্ম, বর্ণ, জাতির মানুষই আক্রান্ত হন না কেন, আমরা এর নিন্দা করি। আমরা চাই শান্তি নিশ্চিত করা হোক। এই সভা থেকে প্রস্তাব নেওয়া হোক যে আমাদের বন্ধুদের উপর যেন অত্যাচার না হয়। বন্ধু কারা? দেশ না কোনো বিশেষ বিশেষ গোষ্ঠী, বিশেষ বিশেষ জনগণ। যে চিত্র তিনি তুলে ধরলেন, সেই চিত্র সম্পর্কে তার কাছে প্রকৃত তথ্য আছে কিনা, নাকি তিনি ওই গায়েবী আওয়াজের উপরে ভর করেই কথা বললেন? তার দলের নেতাদেরও অনেকেরই বক্তব্য এই একই রকম। এবং তাদের বক্তব্য হচ্ছে, যেমন মমতার দলেরই এক নেতার বক্তব্য আমি একটি পত্রিকা দেখলাম, এবং সেখানে তিনি বলছেন, যেটা একটা বড় কথা বলেছেন মুখ্যমন্ত্রী, এইরকম মন্তব্য পশ্চিমবঙ্গের কোনো মুখ্যমন্ত্রী করেছেন বলে মনে হয় না। বস্তুত অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী স্মরণকালের মধ্যে করেছেন বলে আমার মনে পড়ছে না। অর্থাৎ বাংলাদেশের ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কী ধরনের চাপের মধ্যে রয়েছেন তার এর থেকে প্রতিবান হয় বলে কিন্তু উল্লেখ করেন ওই তৃণমূল নেতা। কিন্তু এখানে একটা জিনিস, ওই যে পশ্চিমবঙ্গে ভোটের যুদ্ধে বিজেপির সঙ্গে এটা যেন একটা বাংলাদেশকে ব্যবহার করবার চেষ্টা এখন মমতা করছেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে তার যে লড়াই, কে এগিয়ে থাকবেন বাংলাদেশ প্রশ্নে, বাংলাদেশকে আক্রমণ করবার ক্ষেত্রে, সেই লড়াইয়ে কিন্তু তারা এখন লিপ্ত।
ওই নেতাদের কেউ কেউ যেমন এরকম বলেন মমতার দলের, যে বিরোধীরা বিষয়টিকে কাজে লাগানোর চেষ্টা করছে, বাংলাদেশকে লাগাতার একটা ইস্যুতে পরিণত করা হচ্ছে পশ্চিমবঙ্গে। এখন মুখ্যমন্ত্রীকে সব দিক দেখতে হয়, স্বাভাবিকভাবেই তাকে মাথায় রাখতে হয়, এর ফলে যাতে পশ্চিমবঙ্গে ভোটের বিভাজন না হয়। এই কথাটাই আমি একটু আগে বলছিলাম, ওই যে তার শুভেন্দুর সঙ্গে তার লড়াই, কথায় কথায় শুভেন্দুকে যেমন বলতে হয়, এখন বাংলাদেশকে তার টানতে হচ্ছে, নরেন্দ্র মোদীর কথা বলতে হয়, বাংলাদেশকে তার টানতে হচ্ছে। আমি দেখি যে বাংলাদেশের রাজনীতিকে কিন্তু এই বিষয়ে যে প্রতিক্রিয়া দিচ্ছেন সেটাও যথার্থ। বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা আমি বলতে পারি, বিএনপি মহাসচিব, তিনি বলছেন যে মমতা যে যুক্তি করছেন সে বিষয়ে আমি কথা না বলে পাচ্ছি না। তিনি যে যুক্তি করেছেন তা সম্পূর্ণভাবে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি একটা হুমকি স্বরূপ, এবং আমরা মনে করি এই বক্তব্যের মধ্য দিয়ে ভারতের নেতাদের যে দৃষ্টিভঙ্গি তা কিছুটা হলেও প্রকাশিত হয়েছে। বিএনপির মহাসচিবের বক্তব্যটা হচ্ছে, এই ধরনের কোনো চিন্তা ভারতের নেতাদের মধ্যে থাকা উচিত হবে না, কারণ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এবং সম্প্রতি একটা বিপ্লবের মধ্য দিয়ে তারা গণতন্ত্রকে ফিরে পেয়েছে। এদেশের মানুষ যে কোনো মূল্যে এ ধরনের চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সম্প্রতি ইসকনকে, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ নিয়ে যে এখানে বাংলাদেশে নতুন করে চক্রান্ত শুনেছে, তা বাংলাদেশের মানুষ কখনোই গ্রহণ করবে না বলেও তার বক্তৃতায় মির্জা ফখরুল উল্লেখ করেছিলেন। এবং তিনি বলছেন যে এটা খুব পরিষ্কার যে ইসকনের সাম্প্রতিক ভূমিকা অত্যন্ত সন্দেহজনক, রহস্যজনক এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি, বাংলাদেশকে স্থিতিশীলতার প্রতি হুমকি স্বরূপ। বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে মমতা এই বক্তব্য কেন দিলেন এটা আমি বুঝতে পারছি না। রাজনীতিবিদরা তো সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বক্তব্য দিয়ে থাকেন, আমি মনে করি এটা পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য সহায়ক হবে না। ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের এই সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে জানিয়ে তথ্য উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা বলছেন বাংলাদেশের যে প্রধানত ভারতীয় মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে, এর বাইরেও অনেক মিডিয়া ভারতীয় মিডিয়াকে উপজীব্য করে অপতথ্য ছড়াচ্ছে। তবে আমরা বলতে চাই, এই সরকারের আমলেই বছরে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে, সব সরকারের আমলেই ঘটে। সরকারের কাজ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, আমরা সেটা করেছি, এবং এরপরও দেশ ও দেশের বাইরে নিয়ে মিথ্যা তথ্য ও বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে কেন্দ্রীয় সরকার জাতিসংঘের সঙ্গে আলোচনা করে বাংলাদেশে শান্তি বাহিনী বা পিসকিপিং ফোর্স পাঠানোর ব্যবস্থা করুক। অত্যন্ত অত্যন্ত লজ্জাস্কর কথা মমতার মতো একজন অভিজ্ঞ রাজনীতিকের মুখ থেকে। তৃণমূলের দাবি নিয়ে তাদের শরিক দলের মধ্যেই কিন্তু অস্বস্তি তৈরি হয়েছে, আমরা জানি। এর মধ্যে কংগ্রেস সাংসদ শশী থারুর বলছেন যে মমতা সম্ভবত শান্তি বাহিনীর বিষয়ে ভালো করে জানেন না। আমি বহুদিন সেখানে কাজ করেছি, কোনো দেশ নিজ থেকে না চাইলে সেখানে শান্তি বাহিনী পাঠানো যায় না। বস্তুত শশী থারুর অত্যন্ত প্রাজ্ঞ রাজনীতিক, যদিও আমরা জানি যে বাংলাদেশের এই অভ্যুত্থান চলাকালে বা অভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে তার বক্তব্য বাংলাদেশের মানুষকে হতাশ করেছে, কিন্তু অত্যন্ত স্মার্ট এবং শিক্ষিত সজ্জন পলিটিশিয়ান হিসেবে আন্তর্জাতিকভাবেই মিস্টার শশী থারুর স্বীকৃত কংগ্রেস নেতা। তো শশী খানিকটা কথাকে শুরুই বলছেন যে তৃণমূল নেত্রী স্ট্রিট পলিটিক্সের মানুষ, রাজপথের রাজনীতির মানুষ, সেজন্য হয়তো তিনি জাতিসংঘের বিষয়ে খুব বেশি জানেন না। শশীর এই মন্তব্যের পরে পার্লামেন্টের ভিতরে দৃশ্যত কংগ্রেসের সঙ্গে তৃণমূলের দূরত্ব বেড়েছে বলে অনেকে মনে করেন। শুধু তাই নয়, শশীকে পাল্টা আক্রমণ করছেন তৃণমূলের একজন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন তিনি তো বিরাট পণ্ডিত, অর্থাৎ শশীকে কল্যাণ বলছেন তিনি তো বিরাট পণ্ডিত, তাহলে শান্তি ফেরানো নিয়ে কোনো কথা বলছেন না কেন? বস্তুত শশীর বক্তব্যের একটা প্রতিধ্বনি শোনা গেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্দরমহল থেকে। মন্ত্রণালয়ের এক অফিসার ডয়চে ভেলেকে বলছেন যে কূটনৈতিকভাবে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ভিত্তিহীন, এভাবে এক দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশ হস্তক্ষেপ করতে পারে না। শুধু তাই নয়, এভাবে যে শান্তি বাহিনীর বিষয়ে দাবি জানানো যায় না তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। বোঝা যাচ্ছে ভারতের মধ্যেও আসলে এক ধরনের ডিলেমা কাজ করছে, সেটা রাজনৈতিক দলগুলোর মধ্যে, সরকারের মধ্যে, এবং এই সুযোগটাও আসলে বাংলাদেশকে আসলে কাজে লাগানো উচিত, এখানে আরো এনগেজমেন্ট বাড়ানো উচিত। আমরা এটা জানি যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী, বিজেপি শাসিত রাজ্যটি, মানিক সাহা, তিনি দুঃখ প্রকাশ করেছেন যে বাংলাদেশ সহকারী হাইকমিশনে যে হামলার ঘটনা ঘটেছে। ভারতের পররাষ্ট্র দপ্তর এই বিশেষ দুঃখ প্রকাশ করেছে। শান্তিপূর্ণ আন্দোলন প্রতিবাদ চলতেই পারে, কিন্তু এই ধরনের আচরণ একেবারেই কাম্য নয়।
এটা বলেছেন মানিক শাহ, এবং তিনি বলছেন যে ত্রিপুরার এই ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকার ও ত্রিপুরা সরকারকে ভর্ৎসনা করেছে। সো আমি যে কথা বারবার বলছি যে সব জায়গায় শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, এরা শক্তি আছে, সেগুলোকে খুঁজে বের করতে হবে, আমাদের কাজে লাগাতে হবে, এবং ডিসএনগেজমেন্ট আসলে সমস্যার সমাধান করবে না। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।